নমস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি আমাদের কম বেশি সকলেরই জানা আছে। রামের সুমতির একটি অংশে আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাম তার ভাইপোকে নিয়ে উঠোনের মাঝখানে একটি অশ্বত্থ গাছের চারা রোপণ করছে, কিন্তু দিগম্বরী সেটি হতে দেয় না এবং সেই অশ্বত্থ গাছ উপড়ে ফেলে দেয়। পরবর্তী সময়ে নারায়ণী অনেক দিব্যি দিয়ে রামকে শান্ত করে। এই ঘটনা 1914 সালের। যদি এই ঘটনা একবিংশ শতাব্দীতে হতো তাহলে হয়তো তার পট পরিবর্তন হতো এবং বাড়ির সকলে মিলে রাম এবং তার ভাইপোকে উৎসাহিত করত অশ্বত্থ গাছ লাগানোর জন্য। কেন হলো এই পরিবর্তন? বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে গাছকে রক্ষা করার, বনায়নের জন্য আমাদের এত তদবির কেন লক্ষ্য করা যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আজকের চর্চা অনুষ্ঠানে আমরা আলোচনা করব আমাদের সুসংহত ভবিষ্যতের দিকে যে যাত্রা, সেই যাত্রায় বন, বনায়ন এবং আমাদের দৃষ্টিভঙ্গির কী ভূমিকা রয়েছে। এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শ্রী প্রসেনজিৎ দেববর্মা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার ইন চর্চা। থ্যাংক ইউ স্যার, প্রথমেই এই যে বনায়ন বা প্ল্যান্টেশন, এ নিয়ে আমরা প্রায়শই কথা বলে থাকি, বিভিন্ন জায়গায় লেখালেখি করে থাকি, পোস্ট করে থাকি। তো এই বনায়নের ইতিহাসটা ঠিক কী, মানে কোথা থেকে এলো এই প্ল্যান্টেশন শব্দটা? প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে প্লান্টেশন এটা কোনো নতুন শব্দ নয়। মানুষের যখন ডোমেস্টিকেশন শুরু হলো, মানুষ যখন সমাজবদ্ধ জীব হয়ে বাঁচতে শুরু করলো, তখন থেকেই এই প্লান্টেশন শুরু হয়েছিল। যে জঙ্গল থেকে যে কোনো গাছ আমরা তখন থেকেই বাড়ির পাশে পাশে লাগিয়ে নিজেদের সার্ভাইভ করার জন্য ওই প্লান্টেশন, ডোমেস্টিকেশন একটা প্রসেস শুরু হয়েছিল তখন থেকে। এটা হচ্ছে হিস্টোরিক্যাল যেটা পার্সপেক্টিভ বলি, তখন থেকে শুরু করে যদি আমরা চলে আসি এক্সপ্লোরেশন এজ বা মিডিয়েবল এজ, তখন থেকে যে ইউরোপিয়ান যে জায়েন্টসগুলো, সাপোজ স্প্যানিয়ার্ডস, ইংলিশ পিপল, ফ্রেঞ্চ, পর্তুগাল, এরা কিন্তু ডিফারেন্ট গ্লোবসের ডিফারেন্ট সাইডে এরা এক্সপ্লোর করতে শুরু করলো। আচ্ছা। এবং তাদের টার্গেট ছিল কোথায়? ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল কান্ট্রিগুলোতে, যেখানে তারা কলোনাইজেশন করেছে। ফর দ্য সেক অফ হিউম্যান ম্যানকাইন্ড উই নিড ফুড, সবার জানা আছে, কিন্তু সেখানে ইম্পর্টেন্সটা তারা দিয়েছে ক্যাশ ক্রপস, যে কটন, টি, সুগার, টোবাকো, এদেরকে যে কলোনাইজড যে প্লেসেস সেখানে তারা গ্রো করতে শুরু করলো এজ এ মনোকালচার। আচ্ছা। তো এই যে মনোকালচার হলে পরে তার ইম্প্যাক্টটা কিন্তু ডাইরেক্টলি পড়বে আমার বায়োডাইভার্স ল্যান্ডের উপরে। আমরা জানি ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল কান্ট্রিগুলো দে আর হাইলি বায়োডাইভার্স, এবং পৃথিবীর যত এতগুলো আমাদের যে মেগা ডাইভার্সিটি হটস্পটস এলাকাগুলো কিন্তু এই ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকনের পাশাপাশি আছে। এবং দেখবে যে ওইগুলোতেই আমাদের কিন্তু কলোনাইজেশন এরা করেছে এবং টার্গেট করেছে, এবং যেখানে ভালো ফসল হবে। তো যত এই গাছগুলো তারা প্লান্টেশন করতে শুরু করলো, মনোকালচার করতে শুরু করলো, দে ওয়ার এ হিউজ ডিস্ট্রাকশন অফ বায়োডাইভার্সিটি। নেটিভ যে প্লান্টগুলো এরা এক্সটিংক্ট হতে শুরু করেছে, বা অনেকগুলো স্পিসিস আমাদের প্লান্টের যে নিয়ারলি 3 লাখ স্পিসিস আমাদের আছে বায়োডাইভার্স ল্যান্ডে, যে অল ওভার ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এগুলো কি হয়েছে? বিকজ অফ দ্যাট ওভার প্লান্টেশন, টি প্লান্টেশন বলো, এবং 19th এরাতে, 19th সেঞ্চুরিতে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, অটোমোবাইল ইন্ডাস্ট্রি রেজ হলো, তখন গিয়ে হলো আমার রাবার ইন্ডাস্ট্রি, রাবার মনোকালচার শুরু হওয়া। দুটোটাই আমাদের ইন্ডিয়াতে এবং ত্রিপুরাতে প্রিভেলেন্ট। সাউদার্ন স্টেটগুলোতে আমরা যাই বা দার্জিলিং আমরা যাই, সেখানে কি দেখি আমরা? টি প্লান্টেশন। আমাদের এখানে রাবার, কেরালা, এই যে রাবার মনোকালচারের ফলে কিন্তু আমাদের হিউজ লস অফ বায়োডাইভার্সিটি হয়েছে। এবং দেখা গেছে নিয়ার অ্যাবাউট 80% অফ দিস প্লান্টেশন, যেটা এগ্রিকালচার ইজ দ্য মেইন কজ অফ লস অফ বায়োডাইভার্সিটি।
তো ইট ইজ নট নিউ, প্লান্টেশন ইজ নট নিউ, বাট আচ্ছা, এই প্লান্টেশন যেটা আমরা কালচার মানে ক্যাশ ক্রপসের জন্য করছিলাম, এখন বাঁচার জন্য আমাদের করতে হবে। শুধু খেলেই তো হবে না, অক্সিজেনও তো লাগবে। একদম। সো আমাদের এখানে পার্সপেক্টিভটা কিন্তু পাল্টে গেছে। ওইটা তো হচ্ছেই, এগ্রিকালচার এক্সপানশন হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই যে গ্রোথ মানে যে আমাদের গাছ লাগানোর যে একটা চিন্তা ভাবনা, সেটা কিন্তু শুরু হয়েছে। কিন্তু আপনি একটু আগে যে বললেন যে এগ্রিকালচারের কারণে প্ল্যান্টেশনে হাই রাইজ দেখা দিল, কিন্তু এটাও তো ঠিক যে এগ্রিকালচার অনেক বেশি ইকোনমিক্যালি বুস্ট আপ করলো এই যে সাবট্রপিক্যাল কান্ট্রিগুলো বা ল্যান্ডগুলো রয়েছে। হ্যাঁ, নো ডাউট। এখানে আবার আসবে আমরা যখন তাদেরকে এক্সপানশন করছি, যে আমি এই মনোকালচার করাচ্ছি, টি প্লান্টেশন করাচ্ছি বা রাবার প্লান্টেশন করাচ্ছি, সয়া প্লান্টেশন এখন হচ্ছে, আচ্ছা, সয়াবিন অয়েল, হ্যাঁ, পাম অয়েল, এদের জন্য আমাদের এক্সপানশন হচ্ছে ইভেন ইন রেইন ফরেস্টস, বায়োডাইভার্স রেইন ফরেস্টগুলোতে। তাহলে আমার কি হতে হবে, আমার উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এ সাস্টেইনেবিলিটি, এথিক্স আছে কিনা এখানে। দেয়ার শুড বি লজ, যে স্ট্রিক্ট লজ শুড বি ইমপ্লিমেন্টেড। হ্যাঁ, আপনারা করুন, বাট থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার জেনারেশন অ্যাজ ওয়েল, যে আমরা কি রেখে যাব। ঠিক, যে আমরা ডাইভার্সিটি নষ্ট করছি। আমরা একটা জিনিস আমাদের সবার জানা আছে, আমরা উদ্ভিদবিদ্যা নিয়ে আমরা যারা পড়াশোনা করি, বলা আছে যে অল প্লান্টস আর মেডিসিনালি ইম্পর্টেন্ট। তাহলে আমরা সেটা করতে গিয়ে এমন অনেক গাছ, এমন অনেক উদ্ভিদ যেগুলো আমাদের মেডিসিনালি খুব ইম্পর্টেন্ট, তাদেরকে আমরা নষ্ট করে দিচ্ছি কিনা। যেহেতু একটু আগে বললাম মেগা ডাইভার্স কান্ট্রি, যেমন অস্ট্রেলিয়ার একটা এক্সাম্পল দিই। অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা কন্টিনেন্ট যেখানে 100% ধরে নিতে পারো যে আর এন্ডেমিক স্পিসিস। আচ্ছা, এন্ডেমিক বলতে কি, যে ওই গাছগুলো বা ওই অ্যানিমেলগুলো, ভার্টিব্রেটস বলো ইনভার্টিব্রেটস, তারা ওইখানেই শুধু পাওয়া যায়। এবং এই কলোনাইজেশনের ফলে না 18th সেঞ্চুরি বা তার আগে অস্ট্রেলিয়াতে যখন কলোনাইজেশন শুরু হলো সুগার কেন নিয়ে, সুগার কেন নিয়ে আরও একটা রাজনীতি আছে, আচ্ছা, হিউজ পাওয়ার ইন্ডাস্ট্রি, ইকোনমিক গেম এখানে, ক্যারিবিয়ান কান্ট্রিজ। তো অস্ট্রেলিয়ার পপুলেশন এখন যদি অস্ট্রেলিয়ার আমরা বায়োডাইভার্সিটি দেখি, ইটস এ হিউজ ভেরি ভেরি ড্রাস্টিক কন্ডিশন ইজ গোয়িং অন নাও অস্ট্রেলিয়াতে, ডিক্রিজ ইন হিউজ নাম্বার অফ endemic species because of expansion of this agriculture, because of expansion of this colonization, mainly because of these European colonizers. একদম। আপনার এই কথা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে প্ল্যান্টেশন বা বনায়নের ইতিহাস শুরু হয়েছিল একেবারে যখন কৃষি শুরু হচ্ছে শুরুর দিক থেকে, আমরা যখন অ্যাগ্রারিয়ান ইকোনমিতে ছিলাম, তারপর সেটা কোথাও না কোথাও উপনিবেশিকতার হাত ধরে সেটা প্রফিট গেনের জন্য ব্যবহার হতে আরম্ভ করলো। আর এখন আমরা প্ল্যান্টেশন করছি আমাদের বেঁচে থাকার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য। এখন এই যে আমরা সবসময় প্ল্যান্টেশন 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 বলছি, এখানে পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, এই তিনটি ভাগে বিভক্ত হয়ে আছে দেশগুলো। এবার একে অপরকে দোষারোপ করে চলেছে। তো এই যে একটা পলিসি, একটা ইউনিফর্ম পলিসি তৈরি করার প্রয়োজনীয়তা, আর যদি সেটা তৈরি করা হয়, এই প্ল্যান্টেশনের পলিসিটা ঠিক কীরকম হওয়া উচিত? অনেকগুলো প্রোটোকল তো হয়েছে, অনেকগুলো ওয়ার্ল্ড লিডার্সরা মিট করেছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। যে এক সময় যারা আমরা বলি মডার্ন এখন কান্ট্রি, হাইলি ডেভেলপড কান্ট্রি, ওরা ওদের সময় যা কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডেভেলপমেন্ট করে সব করে নিয়েছে। এখন আমরা যখন যাচ্ছি, আমরা কি থাকবো না? আমরা কি যাবো না ওই স্টেজে? আমাদের তো যাওয়া উচিত। এখন ওরা আমাদেরকে বাধা দিচ্ছে, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়না। তারা বলছে কি কার্বন যে এমিশন হচ্ছে সেটা আমরা বেশি রেসপন্সিবল। ওরা তো অলরেডি করে নিয়েছে বা এখনো করছে, আমাদের বেলায় কেন এই বাধাটা আসবে? এখন ফার্স্ট ওয়ার্ল্ড গ্রিন এনার্জির কথা বলছে। গ্রিন এনার্জি, হ্যাঁ, গ্রিন এনার্জি করতে গিয়ে আমাদের এখানে যে সময়টা ছিল, যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়নি, আমাদের এখানে সেই এমিশন হয়নি, তখন আপনারা করেছেন, এখন আমরা করতে যাচ্ছি। তাহলে গ্রিন এনার্জির কথা কিন্তু আমরাও বলছি, তাহলে এখানে সাস্টেনেবিলিটির কথা আসবে, এথিক্সের কথা আসবে। এথিক্যালি আপনারা তো ঠিক নন, তাহলে আমাদেরকেও সেই পর্যায়টা দিতে হবে যে একটা সময় অবধি বেঁধে দেওয়া হচ্ছে যে হ্যাঁ এই সময় অবধি আপনারা এতটুকু করুন, কিন্তু সেটা খুলে আসছে না, সেটা এখনো সুপ্ত অবস্থায় হয়তো আছে, আমরা জানি না কবে আসবে। কিন্তু আমাদের তো আর ডেভেলপমেন্ট মানে এখানে থমকে থাকবে না, ডেভেলপমেন্ট আমার করেই যেতে হবে। কারণ এই যে একটা বললাম
ডেভেলপমেন্ট এবং এগ্রিকালচার, এই যে দুটোর সাথে ডেভেলপমেন্ট ইজ নট রেসপন্সিবল ফর, as I said, 80% is agricultural plantation. ডেভেলপমেন্টের জন্য কিন্তু সেই আমাদের যা আমরা বলছি যে ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, এই হাইওয়েজ হচ্ছে, সেই কারণেই যে মানে প্লান্টেশনের দরকার পড়ছে বা সেই কারণে টেম্পারেচার রাইজ হয়ে যাচ্ছে, সেটা না। অ্যাকচুয়াল হচ্ছে তো ওই কারণটা কিন্তু কেউ বলছে না। এগ্রিকালচারের পার্সপেক্টিভটা সেটাও একটু ভাবা দরকার। হ্যাঁ, সেটা আমাদেরকে কি করে একটা ল করে, একটা এথিক্যাল রিজন করে, এথিক্যাল কমিটি বানিয়ে এগুলো কিন্তু আমাদের করা দরকার আছে। আমরা কিন্তু ডাইরেক্টলি দেখছি যে রাস্তাঘাট করতে গিয়ে গাছ কাটা পড়ছে। হ্যাঁ, এটাও একটা ব্যাপার আছে যে রাস্তাঘাট করতে গিয়ে আমার বড় বড় গাছ কাটা পড়ছে, যেটা আমাদের ত্রিপুরাতে আমরা লক্ষ্য করেছি। সেখানে গভর্নমেন্ট পলিসি করতে পারে বা যে সংস্থা সেগুলো কাজ করছে সেটাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় কিনা। কারণ আমরা একটা জিনিস এটাও দেখি যে এই বড় বড় গাছগুলোর কার্বন সিকুয়েস্ট্রেশন ক্ষমতা একটু বেশি থাকে। আমরা একটা বড় গাছ কাটলাম, সঙ্গে একটা ছোট গাছ লাগালাম, কিন্তু তার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়ে গেছে বিকজ অফ হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ টেকিং কার্বন ডাইঅক্সাইড। কারণ যত বড় গাছ হবে, যত বয়স বেশি হবে গাছের, তার কার্বন ডাইঅক্সাইড সিকুয়েস্ট্রেশন ক্ষমতা তত বেশি হবে। এবং সেটাকে কম্পেনসেট করতে কতটা সময় লাগবে যদি আমি আরো 4-5টা চারা গাছ লাগাই? ইটস এ হিউজ প্রসেস। দেখো, কারণ ওরা কার্বন ডাইঅক্সাইড নিতে গেলে ফটোসিনথেসিস করবে, সালোক সংশ্লেষ করবে। সালোক সংশ্লেষ ইজ অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল প্রসেস। আচ্ছা, আমরা যে পরিমাণটা কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে রেখেছি এনভায়রনমেন্টে, সেই কার্বন ডাইঅক্সাইডকে এখন প্লান্ট যদি তার ন্যাচারাল নর্মাল প্রসেসে নেয়, এত কমানো সম্ভব না ওই ছোট স্যাম্পলিং লাগাই। আচ্ছা, সেজন্য বড় গাছ চাই। এই কারণেই ফরেস্ট, আমাদের রেইন ফরেস্ট আর ভেরি মাচ রেসপন্সিবল, এই দরকার আমার। কিন্তু এই রেইন ফরেস্টটাকেই আমরা নষ্ট করছি। ব্রাজিলিয়ান রেইন ফরেস্ট, অ্যামাজন রেইন ফরেস্ট, তো এই রেইন ফরেস্টগুলোকে ধ্বংস করে দিচ্ছে সোয়া কাল্টিভেশন। ওইদিকে গেলে বা এদিকে যদি আমরা আসি, আমাদের এদিকে যদি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আসে পাম অয়েলের জন্য হিউজ কন্ডিশন, আর বাকি ছোট ছোট এইগুলো প্লান্টেশন তো আছেই। সো এই বড় কান্ট্রিগুলো ছোট কান্ট্রিগুলোর সাথে, ডেভেলপিং কান্ট্রিজগুলোর সাথে বসতে হবে, বসে একটা ফাইনালাইজ করতে হবে যে কি করে আমরা এই কার্বন এমিশনটাকে বা কার্বনটাকে কি করে কন্ট্রোল করতে পারি। কিন্তু একা কেউ করতে পারে, এটা তো একটা সার্বিক দিক, একটা টোটাল পিকচার। এবার যদি একেবারে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে আসি, অর্থাৎ একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা তো প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবস পালন করি কিংবা বিভিন্ন অনুষ্ঠানে গাছ লাগাই, এবং এখন একটা খুব ভালো সংস্কৃতিও তৈরি হয়েছে যে প্রদীপ প্রজ্বলন না করে গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হচ্ছে। ভালো একটা প্র্যাকটিস। এবার আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে যখন আমরা গাছ লাগাবো, যদি আমরা পরিবেশে ফর এ লং টার্ম কন্ট্রিবিউট করতে চাই, তাহলে কি ধরনের গাছ আমাদের লাগানো প্রয়োজন? গাছ ছোট গাছ দিয়ে শুরু করি না, ছোট গাছ দিয়ে শুরু করি। এখন আমাদের বন দপ্তর থেকে অনেকগুলো স্যাম্পলিং দেওয়া হয়, স্যাম্পলিং চারা লাগানো হয়। আমি একটা করে আসছি, চারা লাগিয়েই আমার দায়িত্ব শেষ। আমি চারা লাগালাম, 4-5টা ফটো তুললাম, আমি আমার সোশ্যাল ফেসবুক হ্যান্ডেলে বা যে মিডিয়াগুলো আছে সেখানে দিলাম, গাছ লাগিয়েছি, একটু জল দেওয়ার বাহানা করলাম, সেরে গেল। পরের দিন থেকে আমি আবার নতুন যে আমার যে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের যা আমি করছি সেটাই করলাম। তাতে তো আর আমার ওই গাছ লাগানোর সার্থকতা রইল না। অ্যাটলিস্ট তাকে, সে বেঁচে থাকার মতো তাকে ক্ষমতা করে দিতে হবে। এখন তো গাছ লাগানোর একটা উপযুক্ত সময়, বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে আমরা গরমকে বললাম, গরম যখন হয়েছে তখন আমার গাছ লাগানোর সব মনে পড়লো যে গাছ লাগাতে হবে। গরমের সময় গাছ লাগাতে হবে, গাছ বাঁচবে না, তাকে তো জল দিতে হবে, সপ্তাহখানেক তাকে দিতে হবে। তারপর তাকে এই যে হার্বিভোর অ্যানিমেলগুলো খেয়ে ফেলছে কিনা তাকেও আমার দেখতে হবে। প্রোটেকশন ইজ রিকোয়ারমেন্ট। আমি আজকে ধান লাগিয়ে দিলাম, কালকেই আমি রেজাল্ট পাবো না, তো তাকে তো আমার প্রোটেকশন দিতে হবে। তো সেই প্রোটেকশন আমরা দিচ্ছি কিনা। সো উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য চাইল্ড। একদম। না, এই বর্ষার কথা যে বললেন, মানে এই কারণেই কি যে এই যে 5 জুন আমরা সবসময় বিশ্ব পরিবেশ দিবস পালন করি, এই বর্ষার আগমন, আমরা জানি ভারতবর্ষে তো মৌসুমী বায়ুর প্রবেশ ঠিক এই সময়টা ঘটে। বিশ্ব পরিবেশ দিবস এটা পার্সপেক্টিভলি সেটা হতে পারে আমাদের জন্য ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা ট্রপিক্যাল কান্ট্রিতে থাকি, টেম্পারেট কান্ট্রিগুলোতে কিন্তু সেই কন্ডিশন নাও হতে পারে। আচ্ছা আচ্ছা।
তো ওইটা এটা আমার uniformly একটা decide করা ইউনিফর্ম ডিসাইড করা হয়েছে বোধহয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা গাছ লাগাবো কোনগুলো, কোন গাছগুলো লাগাবো। আমাদের টার্গেট তো ট্রি প্লান্ট লাগাতে হবে। হ্যাঁ, বা আমাদের এখানে পাওয়া যায় এরকম অনেকগুলো গাছ আছে আমাদের ত্রিপুরায় যেগুলো ভেরি মেডিসিনাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, আবার কার্বন সিকুয়েস্ট্রেশন ক্ষমতাও থাকবে। আচ্ছা, তো সেই স্যাম্পলিংগুলোকে আমার দেখতে হবে যে কোন গাছগুলো আমি লাগাচ্ছি। বড় গাছ লাগাতে হবে, ট্রি প্লান্ট, ফরেস্ট শাল ফরেস্ট দেখতে হবে। আমাদের ত্রিপুরাতে ন্যাচারালি গ্রো করে, ডিপটেরোকার্পাস আছে। তো আমাদের দেখতে হবে যে বড় গাছগুলো যেন আমরা লাগাই। হ্যাঁ, সাপোজ আপনার কৃষ্ণচূড়া দেখতে খুব সুন্দর লাগে গাছ, একদম বড় গাছ, ওটাই লাগাই। তো এরকম আমাদের দেখতে হবে যে আমি বড় গাছ যেন লাগাচ্ছি, যেগুলো আমাদের ত্রিপুরাতে ন্যাচারালি পাওয়া যায়। আরেকটা জিনিস একদম আমাদের যারা দর্শকরা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য, যে আমরা অনেকেই হয়তো জানি না যে এই চারাগুলো কোথা থেকে লাগাবো, কি আসল বিষয়, এটি প্রকিউর করার যে ব্যাপারটা, সে সাধারণ মানুষ যদি কেউ গাছ লাগাতে চায় নিজের উদ্যোগে যে কোনো সময় বছরের, তাহলে কোথা থেকে চারা আনবেন, এটা যদি সাজেস্ট করতেন। এটা তো দেখো আমাদের ত্রিপুরাতে যে বন দপ্তর আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের অনেকগুলো আউটলেট আছে। হ্যাঁ, তো আমাদের যেমন উদয়পুরে যেমন গর্জিতে গেলে পাওয়া যায়, বা টেপানিয়াতে গেলে পাওয়া যায়। কারণ বন দপ্তর আমাদের ত্রিপুরা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা দুটো প্রজেক্ট বোধহয় চালাচ্ছিল বা এখনো চলছে, যেটা একটা বলে জাইকা প্রজেক্ট, ইন্দো জাপান, আর একটা বোধহয় আছে ইন্দো জার্মান প্রজেক্ট। আচ্ছা, ভালো কাজ করেছে বা করছেন। জেনারেলি ট্রাইং টু ডেভেলপ দি ফরেস্ট ম্যানেজমেন্ট। জায়গা যে ফরেস্ট ডেভেলপমেন্ট করছে ইকো ট্যুরিজম বানানোর জন্য। আমাদের এখানে দেখো অনেকগুলো ইকো পার্ক তৈরি হয়েছে। একদম। তো ইকো পার্কগুলো কিন্তু মেনলি টার্গেটিং ফর দ্য ইকো ট্যুরিজম। আমার গাছও থাকলো, ট্যুরিজম হলো, পয়সা আসলো। একদম। তো ট্যুরিজম ইজ এ ভেরি প্রসপেক্টিভ এরিয়া ইন রেসপেক্ট টু স্টেট ইকোনমি, এবং সেটা কিন্তু ইকো ট্যুরিজম দিয়ে আসবে। এবং জায়গা প্রজেক্ট ভালো কাজ করেছে আমাদের ত্রিপুরাতে, অনেকগুলো হয়েছে এই ইকো পার্কস, কিন্তু সেটা আরও এক্সপান্ড করা দরকার। দেখো আমাদের এখানে মাঝে মধ্যেই দেখবে যে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে ট্রাইবাল পিপলের একটা প্রবলেম হচ্ছে কি নিয়ে, একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে ব্যাম্বু শুট কালেকশন নিয়ে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই সেখানে একটা আমরা যতটুকু জানি, আমরা যতটুকু পড়েছি সেটা হচ্ছে যে এই যখন বায়ো রিজার্ভসগুলো করা হয় বা এইগুলো করা হয়, তখন কিন্তু টার্গেটই থাকে যে হাউ টু ডেভেলপ দি ইন্ডিজিনাস পিপল অফ দ্যাট এরিয়া হু আর ডিপেন্ডেন্ট অন ফরেস্ট ফর ডে টু ডে অফ লাইফ, এবং জেনারেশন আফটার জেনারেশন চলছে। তাহলে দেখতে হবে যে এই বাঁশকুড়ুল কালেক্ট করলে তো আর ফরেস্ট্রির এত খরচ নষ্ট হচ্ছে না। তাহলে আমার দেখতে হবে যে তাদেরও যেন কোনো এফেক্ট না হয় আর আমার এনভায়রনমেন্টের জন্য কোনো এফেক্ট না হয়। তাহলে সেখানেই আসবে এথিক্স অ্যান্ড সাস্টেনেবিলিটি এগেইন। মানে এখানে কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের কনসেপ্টটা গ্রো করে? ইয়েস দ্যাট ইজ ওয়াই। কারণ নন টিম্বার ফরেস্ট প্রোডাক্টস নিয়ে এখন আমাদের ত্রিপুরাতে কিন্তু প্রসপেক্টটা হিউজ আছে। সাপোজ ধরো আমি একটা বাড়িতে ঝাড়ু ফুল ঝাড়ু আমাদের ত্রিপুরাতে প্রচুর হয়, কিন্তু সেটা ম্যানেজমেন্ট নেই। তাহলে সেটাকে আমার ইউটিলাইজ করতে হবে দোজ ট্রাইবাল পিপল দো লিভিং ইন দ্য ভিলেজ ও দোজ এরিয়াস, যে তারা যেন সেটা দিয়ে ইনকাম করতে পারে। কিন্তু এখানে দেখো একটা মিস ম্যানেজমেন্ট আছে, যে পার্সোনালি কিছু করছে, গভর্নমেন্ট ইজ নট টেকিং দ্য রেসপন্সিবিলিটি। হয়তো বা সে কেউ আমার পাশের স্টেট আমার থেকে চুরি করে নিয়ে গেছে বা কালেকশন করাচ্ছে, তারাও সেটাকে বাজারজাত করছে, র মেটেরিয়ালটা আমাদের থেকে কিনে ওটা প্রসেস করে ইন্ডাস্ট্রি। কিন্তু সেখানে গভর্নমেন্ট কিন্তু কোনো হয়তো বা সেই ফান্ড যেটুকু ইকোনমিক বেনিফিট হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না একদম। তো সেটাকে ওই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যে ইয়েটা আছে, থ্রো দ্যাট আরও ডেভেলপ করা যায় কিনা, কারণ দে আর ডিপেন্ডেন্ট অন দোজ অবজেক্টস। তাহলে লেট দেম টু কালেক্ট, বাট এট দ্য সেম টাইম ইউ ডেভেলপ সাম প্রজেক্ট তৈরি করা উচিত, যে ওইটা যেন তারা নিয়ে যায়, কিন্তু তার রেসপেক্টে আমার ইকোনমিক বেনিফিট আসছে কিনা। তাহলে কি হবে, আমার এনভায়রনমেন্টও ঠিক থাকছে, আমার ক্ল্যাশও যেতে হচ্ছে না। তো ওই জিনিসটাও একটু লক্ষ্য করা আমাদের বোধহয় দরকার। এবং আমরা যদি এই ফরেস্ট ম্যানেজমেন্টের কথাই দেখি, আমরা সবসময় কিন্তু লক্ষ্য করে থাকি যে ইন্ডিজিনাস পিপল কিংবা ভিলেজেস, যেগুলো গ্রামগুলো যেগুলো একটা বড় বনাঞ্চলের আশেপাশে রয়েছে,
তারা বন কিংবা বনজ সম্পদের প্রতি যতটা বেশি সংবেদনশীল, আমরা ওই নাগরিক সভ্যতায় সভ্য মানুষরা কিন্তু, অর্থাৎ শহুরে মানুষজন, আমরা কিন্তু বন কিংবা বনজ সম্পদের প্রতি ততটা সংবেদনশীল নই সেই অর্থে। তো আমরা তো শহুরে মানুষজন টেকনোলজির উপর অনেক বেশি নির্ভরশীল। তো এই টেকনোলজিকে কীভাবে ব্যবহার করা যায় বন এবং বনজ সম্পদ রক্ষায়, কিংবা ধরুন বনায়নকে আরও বেশি ওয়াইড স্প্রেড করার জন্য? একটা জিনিস দেখবে এখন মানে আমাদের মডার্ন যে শহরগুলো, এটা লোক দেখানোর জন্য হতে পারে বা নিজের ইচ্ছাই হতে পারে। একটা জিনিস আমরা যদি আগরতলা শহরে বা আশেপাশে যে কোনো জায়গায় যদি যাই, আমরা কিন্তু ছাদ পরিপূর্ণ দেখি, ভরপুর দেখি। এটা হচ্ছে রুফটপ হারভেস্টিং ব্যাপারটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। যেমন রুফটপ ওয়াটার হারভেস্টিং যে কনসেপ্টটা গ্রো করেছে, সেরকম কিন্তু আমাদের এখন বাড়িতে গাছ লাগানোর একটা ট্রেন্ড চালু হয়েছে। সেটা নিয়ে একটা বিজনেসও হয়। যে ধরুন ফুল গাছই লাগাচ্ছে, কিন্তু যেমন আমার ঘরে যদি কোনোদিন যাওয়ার পসিবিলিটি হয়, আমার বাবা পুরো ছাদ বাগান ভর্তি, শুধু ফুল গাছ না, কিন্তু যে যে গাছগুলো আমাদের প্রয়োজন, সাপোজ ধরো অরহর গাছ লাগালাম, আমার ছাদের উপরে আনারস হয়, 4-5টা গাছ আছে। আমার ছাদের উপরে যে উইন্টারে যে সবজিগুলো হয় সেটা হয়। আমার ছাদের উপরে কলা গাছ লাগানো আছে, এটা বাবার জন্য হয়েছে। আচ্ছা, তো এই যে কনসেপ্টটা কিন্তু আমার কিছু কিছু বাড়িতে আমরা দেখতে পাই। আদার দেন দি ফ্লোরিস্টিক ভিউ, এগ্রিকালচারাল কিছু কিছু ভেজিটেবলস লাগানো, এটা কিন্তু একটা প্রচলন হয়েছে। এবং আরেকটা অ্যাসপেক্ট আছে যেটা মডার্ন এরাতে যেটা চলছে, এটা হচ্ছে ট্রেডিশনাল ব্যাপার, যে আমি কি করে লাগাচ্ছি। আমরা একটা কনসেপ্ট আছে যেটা আমরা বটানিতে আমরা সাবজেক্টেও পড়াই, সেটা হচ্ছে সয়েললেস কালচার। আচ্ছা, অ্যাকোয়াকালচার। আচ্ছা, যে আমার এখন মাটি লাগবে না গাছ গ্রো করানোর জন্য, সব গাছ হবে না, কিছু কিছু গাছ হবে, কিন্তু এই যে সয়েললেস ফার্মিংটা কিন্তু মারাত্মক প্রচলন হয়েছে। আমি গত বছর আমার মনে আছে, হ্যাঁ না এই বছরই একটা সায়েন্স এক্সিবিশনে গেলাম উদয়পুর, কেভিআই স্কুলে হয়েছে, সেখানে একটা ছেলে সেটাকে প্রেজেন্ট করলো। আচ্ছা, যে সয়েললেস ফার্মিং which is a huge prospect in Bangalore or in some other metropolitan cities. They are earning good amount of money by this soilless farming. এটা খুব ভালো প্রসপেক্ট, এবং সেটা নিয়ে একটু যদি পড়াশোনা করা যায়, সেটা নিয়ে বেশি খরচও পড়বে না, সেটা যদি করা যায়, তাহলে ওই ব্যাপারটা কিন্তু আরও, যে আমরা যে সজাগ নই সেটা আমরা প্রমাণ করে দিতে পারবো না আমরা সজাগ হয়েছি। মানে এটা যদি সাধারণ মানুষ, যেমন আপনি একদম শুরুতেই বলছিলেন যে ওয়াইড স্প্রেড যে আমাদের ডিফরেস্টেশন হয়েছে, তার জন্য একটা প্রধান কারণই হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ডিমান্ড, আমাদের এই যে কৃষিজ বিভিন্ন পণ্যের যে চাহিদা। তো আপনি এক্ষুনি যেটা বললেন, যদি আমরা আস্তে আস্তে সয়েললেস প্রোডাকশনের দিকে যেতে পারি, তাহলে আমাদের যে ইন টোটাল যে আমাদের কৃষিজ পণ্যের যে চাহিদা, সেটা কিন্তু অনেকটা বেশি কমবে, এবং যার আলটিমেট ইম্প্যাক্ট পড়বে কম বনভূমি ধ্বংস হবে, কম বনাঞ্চল ধ্বংস হবে। তো এটা যদি একটু আরেকটু ইলাবোরেট করেন, যে সাধারণ মানুষ চাইলে কিভাবে এই অ্যাকোয়াকালচারটা প্র্যাকটিস করবে। কনসেপ্টটা হচ্ছে কি, সয়েললেস ফার্মিং আমাদের ইন্ডিয়াতে হয়তো নতুন, আচ্ছা, কিছু কিছু জায়গায় হচ্ছে সয়েললেস। আমরা ধান তৈরি করছি, টমেটো করছি, এরকম অনেকগুলো আমাদের, সাপোজ আমাদের থিঙ্ক অ্যাবাউট ব্যারেন ল্যান্ডস, এই ব্যারেন ল্যান্ডসে করা যেতেই পারে। গভর্নমেন্ট শুড সাবসিডাইজড দ্য থিংস বা এনকারেজ দ্য পিপল, এনকারেজ করো জনগণকে যে এখন সয়েললেস কালচারের দিকে আমরা যাই। যেখানে ব্যারেন ল্যান্ড সেখানে কোনোদিন চাষাবাদই হয়নি, সেখানটায় আমরা টার্গেট করি। অস্ট্রেলিয়াতে একটা ফার্ম আছে, আমার নামটা ঠিক এখন মনে আসছে না, ওরা ডেজার্টে বানিয়েছে সয়েললেস ফার্মিং। ওদের বলা হচ্ছে টমেটো দে সাপ্লাই নিয়ারলি দ্য ডিমান্ড অফ একটা হচ্ছে একটা ফার্ম, একটা কোম্পানি, তারা তাদের অস্ট্রেলিয়ার যা ডিমান্ড অফ টমেটো নিয়ার অ্যাবাউট 1.5% এরা সাপ্লাই করে দেয়। এত বড় এরা সফিস্টিকেটেড একটা ফার্ম বানিয়েছে। কিন্তু এখন এখানেও তো একটা প্রশ্ন আসে, যে আমরা জানি যে গাছ তার প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্টস সেগুলো মাটি থেকে সংগ্রহ করে, এখন এই অ্যাকোয়াকালচারে সে নিউট্রিয়েন্টসগুলো কোথা থেকে কালেক্ট করবে? অ্যাকোয়াকালচারের জন্য সেই নিউট্রিয়েন্টসগুলো দেখো, প্রত্যেকটা গাছের এক এক রকম নিউট্রিয়েন্ট ডিমান্ড থাকে। আচ্ছা,
তাদের হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রো অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস। তো এদের আমরা কিনতে হবে, এটা তো আর আমরা মাটি থেকে ডাইরেক্ট নিতে পারবো না। এবং তার সলিউশন কিনতে হবে, যে কোন কোন গাছের জন্য কি কি রিকোয়ারমেন্ট, সোডিয়াম কত লাগবে, পটাশিয়াম কত লাগবে, এগুলোর একটা একটা ইয়ে থাকে, কনসেন্ট্রেশন। যেমন আমাদের কোনো জিনিস বিক্রি করলে একটা কম্পোজিশন থাকে, ঠিক সেরকম তাদের একটা কম্পোজিশন থাকবে। আমরা লেটুস করতে গেলে কি কম্পোজিশন লাগবে, আচ্ছা, আমাদের টমেটো করতে গেলে কি, এটা আমরা আমাদের যে ই মার্ট যেগুলো, সেগুলো ইজিলি পাওয়া যায়, সেই ইনফরমেশনটা দেওয়া আছে। হ্যাঁ, যে আমি ইয়ে করতে চাই, সয়েললেস ফার্মিং করতে চাই, আমার কি কি ইকুইপমেন্ট লাগবে এবং কি কি নিউট্রিয়েন্টস লাগবে। নিউট্রিশন ভ্যালুর দিক থেকে দুটোই সেম বলছেন। হ্যাঁ, কারণ এবং তাতে কি আমার ওয়াটার সেভ হবে, ওয়াটার সেভ হবে। হ্যাঁ, যখন আমরা বলছি মডার্ন কাল্টিভেশনে আমরা ড্রিপ ইরিগেশন সিস্টেমটা খুব ইয়ে চলছে, তাহলে ওয়াটার সেভিং ইজ অলসো আ ভেরি গুড কনসার্ন ফর আস ইন দিস এরা অফ ক্লাইমেটিক চেঞ্জ। যে ওইটা তাহলে আমি একদিকে দেখো রুপটপ হারভেস্টিং, ওয়াটার হারভেস্টিং আমরা করতে পারছি, সেই রুপটপ ওয়াটার হারভেস্টিং করাটা, যে ওয়াটারটা আমরা কালেক্ট করছি, সেটাকে আমরা কিন্তু আবার সয়েললেস ফার্মিংয়ে চ্যানেলাইজ করতে পারছি। তাহলে ইটস এ ভেরি গুড কনসেপ্ট। আই থিঙ্ক মানে গভর্নমেন্ট শুড প্রমোট দিস থিংস এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিকজ দ্য ডেজ আর কামিং উইচ ইজ গোয়িং টু বি ওয়ার্স্ট, যে দিনগুলো আমরা দেখতে যাব। একদম চারপাশে যে পরিমাণে পরিবেশের তাপমাত্রা বাড়ছে, কার্বন ইমিশন বাড়ছে, এসি তো অবশ্যই বিকল্প নয়, আমরা প্রত্যেকেই গাছ চাই। তো বেশ দুটো দারুণ আইডিয়া আমরা পেলাম, যে একটা হচ্ছে যে আমরা সয়েললেস ফার্মিংয়ের দিকে আমরা এগোতে পারি, তাহলে তার আলটিমেট ইম্প্যাক্ট পড়বে যে লেস ইউটিলাইজেশন অফ দি ফরেস্ট ল্যান্ড, এট লিস্ট, কারণ ওইগুলোকে আমরা এখন ডিস্টার্ব করা ঠিক নয়, কারণ অলরেডি একেবারে সীমিত সংখ্যক বনাঞ্চল একটা হয়েছে, যেমন চিলি, হ্যাঁ, কোস্টারিকা। আচ্ছা, কোস্টারিকা তার ভেরি ফিউ ইয়ার্স, উইদিন ভেরি ফিউ ইয়ার্স তারা তাদের যে ফরেস্ট ল্যান্ড ছিল, তার কান্ট্রির ডিমান্ড অনুযায়ী 52% হয়ে গেছে, 26% টু 52%, ইজ এ হিউজ জাম্প। সেটা বিশাল ব্যাপার। ইটস অ্যাফরেস্টেশন they have achieved, somehow they achieved, and there should be, probably they have implemented very hard laws over there, যার কারণে তারা within a very short period of time they have achieved this landmark, যে 26% থেকে 52% অবধি তাদের ফরেস্ট ল্যান্ড তারা ডেভেলপ করতে পেরেছে, ইনক্রিজ করতে পেরেছে। there is a country like another country, I forgot the name, মানে ওরা কি করেছে, হাউ মেনি প্লান্ট স্যাম্পলস ইউ ক্যান সাপোজ আমরা করতে পারি, যে কটা গাছ লাগাতে পারি। তাদের নেশন ওয়াইড একটা মুভমেন্ট চলেছে, যে ওরা লাগিয়েছে নিয়ার অ্যাবাউট 350 মিলিয়ন প্লান্টস এ ডে। ইটস নট আ জোক। এটাই পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভটাই আমরা চাইছি। আমাদের ওইটা আসতে হবে একদম, এবং লোক দেখানোর জন্য আসলে হবে না, ভেতর থেকে নিজের থেকে আসতে হবে। সে আমরা বলতে পারি কি, যে অল দ্য কলেজেস অফ ত্রিপুরা টুডে উইল প্লান্ট a sampling, তার জন্য জায়গা, let the government decide, let the forest department decide where to grow, যে কোন একটা। so think about all the employees of the colleges, near about 1000 or whatever number, তারা একদিনে এতগুলো গাছ লাগালো, এবং তাদের রক্ষা করার দায়িত্ব কলেজের, একদম। so if that can be done, ওরা 350 মিলিয়ন করেছে, আমরা think about what we can do। সেটাই, অবশ্যই আমাদের জনসংখ্যা বেশি, আমরা আরো বেশি করতে পারবো। এই পার্সপেক্টিভটাই আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম আমাদের সাস্টেনেবল ফিউচারের দিকে আমাদের এগোতে গেলে যেটা প্রয়োজন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চর্চায় আলোচনা করছিলাম যে সুসংহত ভবিষ্যতের দিকে যাত্রায় বন এবং বনায়ন এবং আমাদের দৃষ্টিভঙ্গির কি ভূমিকা রয়েছে, এবং এই আলোচনায় আমাদের সাথে ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শ্রী প্রসেনজিৎ দেববর্মা, এবং ওনার আলোচনায় আমরা যে তথ্যগুলো পেলাম, সেই তথ্যগুলোকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে কিংবা আমাদের সমাজ জীবনে ব্যবহার করি, তাহলে হয়তো আমাদের যে গ্রিন আর্থ, আমাদের স্বপ্ন, সেই স্বপ্নকে হয়তো আমরা পূরণ করতে পারবো। বেশ কিছু ভালো সলিউশন স্যার উনি ওনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন, যে একটা হচ্ছে অ্যাকোয়াকালচার এবং সয়েললেস ফার্মিং, এবং খুব কনশাস ড্রাইভ, যে খুব সচেতনভাবে এবং ভেতর থেকে আত্মিকভাবে গাছকে ভালোবাসতে হবে, গাছ লাগাতে হবে,
তাহলেই হয়তো আমরা আরও সুন্দর পৃথিবী এটা গড়ে হতে তুলতে পারে পারবো। অ্যাকোয়াপনিক্স। অ্যাকোয়াপনিক্স, ইয়েস, অ্যাকোয়াপনিক্স। অ্যাকোয়াকালচার ইজ রিলেটেড টু ডিফারেন্ট ফিশ ফার্মিং। ফিশ ফার্মিং। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে চর্চায় অংশগ্রহণ করার জন্য। আপনার আলোচনায় আমরা সত্যি ঋদ্ধ হলাম এবং মুগ্ধ হলাম। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দূরদর্শন ত্রিপুরা, দেখতে থাকুন। নমস্কার। থ্যাংক ইউ।